আপনারা কয়জন আছেন? 22 জন। আমি বাদে 21 জন। স্যার এই যে জয়েন হচ্ছে সবাই। আচ্ছা, আমরা কি শুরু করতে পারি? স্যার আর 2 মিনিট দাঁড়ালে ভালো হতো, অনেকে জয়েন করবে মেবি। আচ্ছা, ঠিক আছে। স্যার শুরু করেন, আর মনে হয় কেউ জয়েন করবে না। 24 জন। এত অল্প স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের অন্যান্য ক্লাসে কি এরকম ইয়া হ্যাঁ করে? স্যার, এরকমই এরকমই স্টুডেন্ট হয়েছে। আচ্ছা। মিস আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ারের ইয়া দেন তো, অপশনটা। জি স্যার দিয়েছে। দিয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমার ইয়াটা দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার এখনো আসেনি স্ক্রিন। আচ্ছা, এবার এখন কি আস। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা। সবাই কি মিউট করা না? হ্যাঁ স্যার, মিউট করা মানে অটো, ওরা হচ্ছে চাইলে আনমিউট আ- করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে এখান থেকে শুরু করেছিলাম, আর্টিকেল নাম্বার 2.2। এখানে হচ্ছে আমরা মেটালের জন্য রেজিস্টিভিটির সাথে টেম্পারেচার যে রিলেশন ফাইনালি আমরা ডেভেলপ করেছিলাম, যে রেজিস্টিভিটি রো টি ইজ ইকুয়াল টু এটি, অথবা এটা যদি আমি কনস্ট্যান্ট বাদ দিই তাহলে রো টি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি বাড়বে। এটা আমরা অনেক আগে 9-10 পড়েছি। এখন এটা কেন কিভাবে আসে এটা আমরা থিওরিটিক্যালি ডেভেলপ করলাম মোটামুটি, তাই না? বিষয়টা হচ্ছে যে যখন টেম্পারেচার বেড়ে যায় তখন কি, যে অ্যাটমিক ভাইব্রেশন, অর্থাৎ এই অ্যাটম গুলো বেশি ভাইব্রেট করতে থাকে, তাই না, তাদের অবস্থান থেকে, তখন এ এর মানও বেড়ে যায়। তখন কি হয়, ইলেকট্রন গুলো যখন ফ্লো হয় তখন তার কি স্ক্যাটারিং বেড়ে যায়, আর স্ক্যাটারিং করলে কি হয়, যে তার মোবিলিটি কমে যায়, সে ফ্রিলি মুভ করতে পারে না, তখন রেজিস্টিভিটি বেড়ে যায়। এটা খুব সহজে বোঝার একটা বিষয়, কিন্তু আমরা আছে ইকুয়েশন দিয়ে যে রিলেশন এটা দান করাইছি, রো টি ইজ ইকুয়াল টু এসি, তাই না? আচ্ছা, একটা অঙ্ক দিয়েছিলাম, করেছেন বাসায়? টু এক্সাম্পল 2.6। জি স্যার দেখছি অঙ্কটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা ম্যাথেইসেন্স রুলস পড়েছি। এটা হলো যে পিওর মেটাল না হয়ে যদি মেটাল অ্যালয় হয়, অর্থাৎ মেটালের সাথে অন্য কোনো একটা আরেকটা মেটালকে দিয়ে যদি আমি সংকর করি বা অ্যালয় করি, তখন সেখানে কি হবে, যে রেজিস্টিভিটি তখন নিজের নিজের যে রেজিস্টিভিটি সেটা প্লাস ওই যে ইম্পিউরিটির কারণে যে রেজিস্টিভিটি, দুইটা অ্যাড হবে, তাই না? ফাইনালি আমরা পড়েছিলাম রো ইজ ইকুয়াল টু রো টি প্লাস রো আই। রো টি হচ্ছে যে ওই মেটালের নিজের জন্য যে রেজিস্টিভিটি সেটা, আর রো আই হচ্ছে ইম্পিউরিটির কারণে যে রেজিস্টিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথেসেন্স রুল। আচ্ছা, পরবর্তীতে আমরা এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি পড়েছি, যেটা হচ্ছে যে পার ইউনিট টেম্পারেচার বাড়ালে কি পরিমাণ রেজিস্টিভিটি বাড়ে, ঠিক আছে? জি স্যার। উম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নর্ডেমস রুলস পড়েছি। এটা হলো কি, যে আমরা যে অ্যালয়টা তৈরি করি, তাই না, বিভিন্ন ধরনের পার্সেন্টেজের মেটাল দিয়ে, তো তাদের এই যে পার্সেন্টেজের যে চেঞ্জটা, তাই না, আস্তে আস্তে আমি যদি একটা মেটাল বাড়াই একটা মেটাল কম হয়, তাহলে তাদের রেজিস্টিভিটি কিরকম চেঞ্জ হয়।
এখানে আমরা এই যে কার্ভ দেখেছিলাম, এই কার্ভের সাথে মিলাই আমরা একটা ফর্মুলা দাঁড় করেছিলাম, রো আই ইজ ইকুয়াল টু সিএক্স অন মাইনাস এক্স, অর্থাৎ ইম্পিউটের কারণে যে রেজিস্টিভিটি সেটা সিএক্স অন মাইনাস এক্স, এটা এই কার্ভটার সাথে খুব ভালোভাবে মিলে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্ডেনস রুলস। এবং ফাইনালি এটা হচ্ছে টোটাল, হচ্ছে এটা হচ্ছে ইপিওটির কারণে যে রেজিস্টিভিটি, আর এটা হচ্ছে যে অন্যান্য টেম্পারেচার বা অন্যান্য কারণে যে রেজিস্টিভিটি। তাহলে টোটাল ওই অ্যালয়ের রেজিস্টিভিটি হবে মেটাল অ্যালয় রো ম্যাট্রিক্স প্লাস সিএক্স অন মাইনাস এক্স। আর রো ম্যাট্রিক্সটা কি সেটা এখানে বলে দেওয়া আছে। এটা দিয়ে একটা অঙ্ক আমি মুখে মুখে দেখাইছিলাম কিভাবে করতে হয়, এটা কি বাসায় ট্রাই করেছিলেন সবাই? হ্যাঁ স্যার, এই মানগুলো দেয়া ছিল, এগুলা দিয়ে করছিলাম। আচ্ছা, এটা খুব ইজি। এই যে এটা হচ্ছে যে অ্যালয়ের কারণে ইম্পিউরিটির কারণে যে রেসিপিটি সেটা এটা, আর যেহেতু এটা বেসটা হলো যে 90% হচ্ছে যে এটা রূপা, তাই না, জি। সিলভার, তো সেটার কারণে মেইন তো ওই যে সিলভারটা হবে রো ম্যাট্রিক্স এটা আর কি, আর এটা হচ্ছে সিএক্স অর মাইনাস এক্স। ঠিক আছে, জি। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে অ্যালয়ের কারণে, অর্থাৎ যে আমার যে 10% যে কপার আসলো সেটার কারণে যে রেজিস্টিভিটিটা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি এই পর্যন্ত হলো দেখেছিলাম। এই চ্যাপ্টারে আর খুব বেশি নাই, বা আমি খুব বেশি পড়াবো না, এখানে তো বইতে তো অনেক কিছু দেওয়া। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি আজকে। হল ইফেক্ট এন্ড হল ডিভাইসেস। হল ইফেক্ট আপনারা পড়েছেন না? জি স্যার, ইন্টারমিডিয়েটে। আচ্ছা, ওই একই জিনিস। হ্যাঁ, এটা হলো, আচ্ছা একটা যদি পিওর মেটাল হয়, আমরা চিন্তা করি তাই না, এই যে একটা ম্যাটেরিয়াল, আর এটা কি দেখা যাচ্ছে? আমার কার্সর গুলো একটু ফলো করেন। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা এই যে যে ম্যাটেরিয়াল, এটাকে আমি কি করেছি যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়েছি। ম্যাগনেটিক ফিল্ডটা কি, এই যে ডট চিহ্ন মানে কি নিচের থেকে উপরের দিকে, তাই না, ক্রস হলে হতো উপর থেকে নিচের দিকে, অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ডটা দিয়েছি ওটা, ওটার ইয়া ঠিকই নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবং আমি একটা ব্যাটারির সাহায্যে, যেটার ইয়াটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে ভি, এটার সাহায্যে আমি এই এখান থেকে এই দিকে আমি ইলেকট্রিসিটি দিয়েছি। তাহলে কি হবে? আচ্ছা, আহ, 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 তাহলে হচ্ছে যে আমি যে ফিল্ডটা দিয়েছি এই ফিল্ডটা হলো ইএক্স, তাই না, ইএক্স, এই যে এই ফিল্ডটা, এটা হলো এই ব্যাটারিটার মাধ্যমে তৈরি করা হয়েছে। তাহলে একটা ম্যাটেরিয়াল এটা একই সাথে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে এবং একই সাথে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আছে। এই যে এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এইভাবে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করা হয়েছে। কারেন্টের ডিরেকশনটা হচ্ছে জেএক্স। জেএক্স হচ্ছে কারেন্ট ডেনসিটি, কারেন্টকে আমি যদি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে কারেন্ট ডেনসিটিটা আমি পাই, তাই না? তাহলে আমরা লরেন্স ফোর্স থেকে জানি এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, অর্থাৎ একটা চার্জ সে যদি একই সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড এবং একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে থাকে, তাহলে সে একটা ফোর্স, একটা বল অনুভব করে, যেটার মান হচ্ছে কিউ ক্রস ভি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন ম্যাগনেটিক ফিল্ড আছে নিচের দিকে আর ইলেকট্রিক ফিল্ড আছে বাম থেকে ডানে। তাহলে আমরা যদি লরেন্স ফোর্স অ্যাপ্লাই করি, আমরা দেখবো যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, মানে একটা ফোর্স পাবে উপর থেকে, সরি, হ্যাঁ সরি, আমি এভাবে বলি যে আমরা একটা ফোর্স হবে সেটা নিচের থেকে উপর দিকে, যে কারণে কি পজিটিভ চার্জ গুলো উপরে এসে জমা হবে এবং এবং নেগেটিভ চার্জ গুলো নিচে এসে জমা হবে। ঠিক আছে, আচ্ছা এখন পজিটিভ চার্জ গুলো যদি উপরে এসে আর নেগেটিভ চার্জ গুলো যদি নিচে এসে জমা হয়, তাহলে কিন্তু এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে। তো আমি যদি এখানে একটা ভোল্ট মিটার দেই, আমি দেখবো যে আমি এখানে একটা রিডিং পাচ্ছি, তাই না? তাহলে কি হলো যে আমি একটা ম্যাটেরিয়াল বা আমি চিন্তা করছিলাম মেটাল, তাকে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে দিয়ে এর ভিতরে আমি যদি কারেন্ট ফ্লো করি, তাহলে কিন্তু এর যে ওয়াই বরাবর, এই এক্সিস বরাবর একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়, এবং আমি যদি একটা ভোল্টমিটার ধরি তাহলে আমি একটা ভোল্টেজ পাই। এটা হচ্ছে হল ইফেক্ট। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এই যে এফ ইজ ইকুয়াল টু কিউ ক্রস বি, এটা হচ্ছে লরেন্স ফোর্স, লরেন্স যেটার কারণে, ফোর্স। হ্যাঁ ফোর্স, যে কারণে চার্জ গুলো আলাদা হচ্ছে, পজিটিভ চার্জ গুলো উপরের দিকে, নেগেটিভ চার্জ গুলো নিচের দিকে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন এই এই চার্জের যে সেপারেশন, অর্থাৎ চার্জ, পজিটিভ চার্জ গুলো উপর দিকে, নেগেটিভ চার্জ গুলো নিচের দিকে, এটা কত সময় যেতে থাকবে? আচ্ছা, এখন ওরা যাচ্ছে কি কারণে? এই যে এই লরেন্স ফোর্সটার কারণে, এফ ইজ ইকুয়াল টু কিউ ক্রস বি, তাই না?
আচ্ছা, এখন যেতে যেতে যখন এখানে পজিটিভ চার্জ গুলো বেশি জমা হবে, নেগেটিভ চার্জ গুলো বেশি জমা হবে, তখন এখানে যে একটা ফিল্ড তৈরি হবে উপরে পজিটিভ, এই যে ভিএইচ, তাহলে এটা কি হবে, ওটাকে বাধা দিবে, তাই না? তাহলে কতক্ষণ পর্যন্ত যাবে, যখন এই ফোর্সটা আর এই পজিটিভ নেগেটিভ চার্জ আলাদা হওয়ার কারণে যে ফিল্ড, এটার কারণে যে যে ফোর্স, এই দুইটা ফোর্স যত সময় পর্যন্ত সমান না হবে তত সময় পর্যন্ত এই চার্জগুলো সেপারেট হতে থাকবে, তাই না? তাহলে আমরা যখন এই দুটো সমান হবে তখন কিন্তু আমাদের এটা তখন আর ইকুইলিব্রিয়ামে চলে গেলে, এবং তখন আর কোনো চার্জ, পজিটিভ বা নেগেটিভ চার্জগুলো সেপারেট হয়ে উপরে নিচে আলাদাভাবে জমা হবে না। তাহলে আমরা এই যে এই কোয়েশ্চেনটা লিখতে পারি, তাই না? এই যে দেখেন, আচ্ছা, এই যে F is equal to যে লরেন্স ফোর্স, F is equal to Q V ক্রস B। আচ্ছা, এখানে যদি আমি ইলেকট্রনের চার্জ E ধরে নেই, তাহলে Q এর বদলে E হবে। আমরা শুধু মান নিয়ে চিন্তা করতেছি। আর ভিটা হচ্ছে VdX, এটা ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি। এবং দেখেন, আমি যদি এই দিক থেকে এই দিকে কারেন্ট দেই, তাহলে ইলেকট্রনের ভেলোসিটি হবে তার অপোজিট ডিরেকশনে, তাই না? যেদিকে জি। আমি পজিটিভ ফিল্ড যেদিকে থাকে, ইলেকট্রন তার বিপরীত দিকে যায়। এই জন্য এই দিক থেকে এই দিকে যদি কারেন্ট যায়, ইলেকট্রনের ডিরেকশন হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। আচ্ছা, আচ্ছা, এই জন্য EVdX। আর আমি যে ফিল্ডটা দিয়েছি এটা হচ্ছে BZ, তাই না? এটা হচ্ছে, তাহলে আমি পাইলাম যে লরেন্স ফোর্স যেটা, সেটার মান হচ্ছে EVdX BZ। আচ্ছা, আর এখানে যে এই যে ফোর্স গুলো সেপারেট হয়েছে, এটার জন্য যে ফিল্ড, এটা আমি ধরে নিচ্ছি EH যেটা পজিটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, এখন আমি যে ফিল্ডকে যদি আমি চার্জ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি ফোর্স পাই, F ইজ ইকুয়াল টু QE। এটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়েছেন, বা এটা খুব সহজ একটা ইকুয়েশন, তাই না? তাহলে এই ফিল্ডটা তৈরি হওয়ার কারণে যে চার্জগুলো যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করছে, সেটা হচ্ছে কিউটা এখানে হচ্ছে চার্জ, সেটা ইলেকট্রনের চার্জ হবে। আর যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, এটা হচ্ছে EH। তাহলে আমি এই দুটাকে আমি যখন ইকুয়েট করবো, অর্থাৎ ফোর দুটো যখন সমান হবে, তখন আর কোনো চার্জ আপনার সেপারেটলি পজিটিভ চার্জ গুলো উপরে বা নেগেটিভ চার্জ গুলো নিচে জমা হবে না। তাহলে আমরা পাচ্ছি যে EH ইজ ইকুয়াল টু EVdX BZ। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা হলো কি, যে ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পাই EH ইজ ইকুয়াল টু 1/En ZX BZ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সরি, এখানে আরো কিছু জিনিস আছে, যে জেডএক্স হচ্ছে, এই জেডএক্স এর মান ইএন ভিএ ভিডিএক্স, এটা আমরা আগে প্রুভ করেছি আর কি। ঠিক আছে? জি। জেডএক্স ইজ ইকুয়াল টু ইএন ভিএক্স, এটা প্রথম দিকে আছে 2.1 এর দিকে, বুঝছেন? তাহলে এই যে এখান থেকে আমি এই ভিডিএক্স এর মান, ভিডিএক্স ইজ ইকুয়াল টু জেএক্স ডিভাইডেড বাই ইএন, এটা যদি আমি এখানে বসাই, তাহলে আমি পাবো ইএইচ ইজ ইকুয়াল টু 1/En জেডএক্স বিজেড। অর্থাৎ ইএইচ টা কি, যে হল ইফেক্টের কারণে যে ফিল্ডটা তৈরি হয়েছে, সেটা কি, ইয়েস। 1/En ZX Vx। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আর এনটা কি, এনটা হচ্ছে পার ইউনিট ভলিউমের চার্জ, তাই না? আচ্ছা, জি। এখন দেখেন, এই যে হল হল ইফেক্টের কারণে যে ফিল্ডটা তৈরি হলো, এই ফিল্ডটা যত বেশি হবে তত বেশি কিন্তু চার্জ গুলো সেপারেট হবে। বা আমরা চাই যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য দরকার হয় যে ইএইচ এর মান বেশি হবে। আচ্ছা, এখন ইএইচ এর মান বেশি হওয়ার জন্য আমার কি লাগবে, এখানে দেখেন এনটা কিন্তু নিচে চলে আসছে, অর্থাৎ এন এর মান যত বেশি হবে ইএইচ এর মান তত কম হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এনটা নিচে, হ্যাঁ, হ্যাঁ, আবার এন এর মান যত কম হবে এইচ এর মান তত বেশি হবে। অর্থাৎ আমাদের যে ম্যাটেরিয়ালে আপনার চার্জের কনসেন্ট্রেশন কম, সেটার জন্য কিন্তু হল ইফেক্টটা বেশি। বুঝতে পারছেন? তো এই জন্য দেখেন, মেটাল আর সেমিকন্ডাক্টর, মেটাল কি, সে পিওর কন্ডাক্টর, সেখানে প্রচুর চার্জ থাকে। আর সেমিকন্ডাক্টরটা কি, হ্যাঁ, যখন টেম্পারেচার বাড়ানো হয় তখন সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। অর্থাৎ সেমিকন্ডাক্টরে কিন্তু চার্জ কম থাকে। তাহলে আহ, এখানে দেখেন যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি চার্জ কম থাকে, চার্জের কনসেন্ট্রেশনও কম থাকবে, সেখানে হল ইফেক্ট বেশি হবে, যেহেতু সেমিকন্ডাক্টরে চার্জের কনসেন্ট্রেশনটা কম, তাই না? তাহলে দেখেন, আমি যদি বেশি হল ইফেক্ট পেতে চাই, আমার কিন্তু সেমিকন্ডাক্টরটা বেশি সুবিধাজনক। ঠিক আছে না? তো এই জন্য হল ইফেক্ট দিয়ে যে সমস্ত জিনিসে এটা অ্যাপ্লাই করা হয়, তো সেক্ষেত্রে সবসময় মেটাল ইউজ না করে সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখেন হল কোএফিসিয়েন্ট আর এইচটা কি, ইওয়াই ডিভাইডেড বাই জেড এক্স বিজেড। আচ্ছা, এই জেড এক্স বিজেডটা কিন্তু যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই যে বিজেডটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, আর জে এক্স এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা ইলেকট্রিকম। দিয়েছিলাম, যেটার কারণে যে কারেন্ট ডেনসিটিটা তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর ইএইচটা কি, ইএইচটা হচ্ছে যে হল ইফেক্ট, যে ফিল্ডটা তৈরি হয়েছে সেটার মান, তাই না? তাহলে যে আমার হল কোএফিসিয়েন্ট আর এইচ যদি বেশি হয়, এর মানে কি, এই ফিল্ডটা বেশি হওয়া।
তাই না? জি অর্থাৎ স্যার। আমার আরএইচ দিয়ে আমি বুঝতে পারি যে আমি কতখানি দিচ্ছি আর কতখানি পাচ্ছি। যদি আরএইচ এর মান বেশি হয় তার মানে হচ্ছে কি যে আমি অল্প ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দিয়ে বেশি হল ইফেক্টের কারণে যে ফিল্ড তৈরি হয়েছে সেটা আমি পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন দেখেন এটার সাথে আমরা যদি এটাকে রিলেট করি, আর এইচ ইজ ইকুয়াল টু ইওয়াই ডিভাইডেড বাই জেড এক্স বিএক্স, জেড এক্স বিজেড, তাহলে দেখেন ইএইচ ডিভাইডেড বাই জেড এক্স বিএক্স, এটাকে যদি আমি এই পাশে নেই আমি পাই ইএইচ ডিভাইডেড বাই জেড এক্স বিজেড ইজ ইকুয়াল টু 1/n, দেখেছেন? জি। তাহলে এই যে আর এইচ ইজ ইকুয়াল টু কিন্তু 1/n হচ্ছে, দেখছেন? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমি দেখেন যদি যদি আমি আরএইচ এর মান বাড়াইতে চাই, আর এইচ মান বাড়লে কি হবে, আমি বেশি হল ইফেক্ট ফিল্ড পাবো আর কি, বেশি হল ইফেক্টের কারণে যে ফিল্ড তৈরি হয় সেটা পাবো। তো সেটার জন্য আমার কি করতে হয়, আমার চার্জের কনসেন্ট্রেশন কমাইতে হবে, দেখেছেন? জি, নেগেটিভ সাইন। হ্যাঁ, নেগেটিভ সাইনের কথা আমি বলতেছি না, নেগেটিভ সাইনটা এটা ইসের থেকে আসে, কিন্তু আমি বলতেছি যে এই যে এন এর মানটা, দেখেছেন? আমি চাই কি আরএইচ এর মান বেশি হবে, অর্থাৎ হল কোএফিসিয়েন্ট বেশি হবে, তাহলে আমি বেশি ফিল্ড পাবো, এই যে এই ফিল্ডটা বেশি স্ট্রং হবে, এই যে যে ফিল্ডটা তৈরি হয়েছে, তাই না, এই যে ইএইচ, এই ফিল্ডটা বেশি পাবো আমি, এই যে এই ফিল্ডটা। জি আচ্ছা, আর এই ফিল্ডটা বেশি পেতে হলে আমার কি করতে হবে, অন বাই এন এর মান বাড়াইতে হবে, তার মানে কি এন এর মান অনেক কমাইতে হবে। তো এই কারণে কি হয় যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এন এর মান কম থাকে, যেহেতু ওটা সেমিকন্ডাক্টর, ওটার চার্জের ইয়াটা কম, তাই না? তো সেক্ষেত্রে কি হয় যে আপনার হল ইফেক্টটা বেশি হয়। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে, এগুলো একটু পড়েন। ঠিক আছে, আমরা একটু হল ইফেক্ট ওয়াটমিটারটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা দেখেন, এই যে একটা ওয়াট মিটার, আচ্ছা আমি হয়তো এখানে সোর্স এবং এখানে রেজিস্ট্যান্স দিয়েছি, তাই না? এখন এই রেজিস্টার কি পরিমাণ পাওয়ার কনজাম করতে যাচ্ছে সেটা আমি জানতে চাই, এই জন্য আমি একটা ওয়াট মিটার লাগাইলাম। আচ্ছা, ওয়াট মিটারে তো আপনারা জানেন যে এটা সিসিপিসি। হ্যাঁ, এটা আসলে সিসি, তাই না? এটা সিসি আর এটা পিসি, আর এটা হচ্ছে কমন, ঠিক আছে না? এই পয়েন্টটা কমন না নাকি? তো যাই হোক, তিনটা নোড থাকে এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, এখন এই যে যে ওয়াট মিটার, এই ওয়াট মিটারের ভিতরে দিয়ে একটা দেখি, যদি এটাকে আমি যদি হল ইফেক্টের সাহায্যে আমি এটা করতে চাই, দেখেন এখানে আমি ওই যে যে ম্যাটেরিয়াল, এই যে একটা ম্যাটেরিয়ালের কথা বলেছিলাম, এই যে এরকম একটা ম্যাটেরিয়াল আমি এখানে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে যে ভোল্টেজের ডিরেকশনটা পজিটিভ, এক্স এক্সিস বরাবর কারেন্ট যাচ্ছে জেড এক্স, তাই না? আচ্ছা, আর এখানে দেখেন এই যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, যে এই বরাবর কারেন্ট যাচ্ছে আই এক্স, তাহলে আই এক্স ইজ ইকুয়াল টু কি হবে, যদি ভিএল ডিভাইডেড বাই আর, এই আরটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম, তো যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আর আমি দেখেন এর ভিতরে মেকানিজমটা এমন ভাবে তৈরি হয় যে একটা কয়েল দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এভাবে যে আবার এভাবে অন্য একটা কয়েল দিয়ে এই আরেকটা কয়েল দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? এই যে যে কারেন্টটা, তাহলে কি আপনার যদি আমরা সেই আহ, অনেক আগে এগুলো আমরা পড়েছি, তাহলে যদি এইভাবে হয় তাহলে আপনার ওই ঘূর্ণন যে রুল একটা আছে সেই রুল অনুযায়ী এটা না ইয়ে করলে হবে, যে আমি ইয়ে করে নিলাম যে এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে? বিজেড, বিজেড যেটা সেটা ডান থেকে বাম দিকে, তাহলে দেখেন এই যে যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের ভিতরে এই ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি যে কারণে এই দিকে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এবং এই দিক ডান থেকে বামে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু এর চার্জ গুলো আপনার কি হবে, সে একটা লরেন্স ফোর্স পাবে, এবং এগুলো সেপারেট হয়ে দেখেন এই যে যে ডিরেকশনটা, এই যে ডাব্লু অর্থাৎ ওয়াইড বরাবর, এই যে এই হোয়াইট বরাবর চার্জ গুলো কিন্তু সেপারেট হবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এই যে ডাব্লু বরাবর অর্থাৎ এই সামনে থেকে পিছনের দিকে যদি আমি একটা ভোল্টমিটার দেই, তাহলে কিন্তু আমি একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে না? হল ইফেক্টের কারণে, ঠিক জি আছে? স্যার। এটা আমার এটা আমার অ্যারেঞ্জমেন্টটা আমি এভাবে করেছি। আচ্ছা, এখন এই ভোল্টেজটা যদি এই রেজিস্ট্যান্স যে পরিমাণ পাওয়ার কনজাম করে এটা আর এটা যদি সমানুপাতিক হয়, তাহলে কিন্তু আমি এই হল ইফেক্টের সাহায্যে কিন্তু আমি পাওয়ারটা মাপতে পারবো, তাই না? তাহলে আমার এটাই দেখালে, এটাই আমার জন্য দেখানো যথেষ্ট যে আমার এই যে যে ভিএইচ এর যে মানটা অর্থাৎ হল ভোল্টেজ যে তৈরি হয়েছে এটা
এই ভোল্টেজ আর এই কারেন্টের প্রপোর্শনাল, দ্যাট ইজ VH ইজ প্রপোর্শনাল টু VL ইনটু IL, যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের গুণনটা হচ্ছে আমার পাওয়ার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এই যে এখানে সেটা বলা ইয়ে করা আছে যে VH টা কি, VH টা হচ্ছে হল ভোল্টেজ, তাই না? আচ্ছা, V ইজ ইকুয়াল টু ED, এটা কি আপনারা কখনো পড়েছেন? জি স্যার, পড়ছি স্যার। ভোল্টেজ ইজ ইকুয়াল টু ডিসটেন্স ইনটু ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক তাহলে ফিল্ড। দেখেন এখানে VH টা তো ভোল্টেজ, তাই না? আর এখানে ডিসটেন্সটা কি, এই যে হোয়াইটটা W, এটা ডাব্লু। কিন্তু হোয়াইট, তাই না? হুম। আচ্ছা, আর হল ইফেক্টের কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় এই যে উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে EH। তাহলে ইয়েস। আমি লিখতে পারি না যে VH ইজ ইকুয়াল টু W ইনটু EH? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আমি দেখি যে এই যে এখান থেকে দেখেন EH ইজ ইকুয়াল টু R ZX BZ, তাই না? এই যে এই ফর্মুলা থেকে আসে, এই যে এই ফর্মুলাটা ইয়েস। E ইজ ইকুয়াল টু RJB, তাই না? তাহলে দেখেন এখানে W টা থাকলো, EH ইজ ইকুয়াল টু RJB, এই X বা Z এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট যেটা ডিরেকশন নির্দেশ করে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন কোন একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য W কনস্ট্যান্ট এবং হল কোএফিসিয়েন্ট RH এটাও কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, আর ZX হচ্ছে কারেন্ট ডেনসিটি, এটা কিন্তু কারেন্টের ফ্লোর প্রপোর্শনাল, তাই না? তাহলে দেখেন এই যে কারেন্ট IX, তাহলে JX ইজ প্রপোর্শনাল টু IX, তাহলে কিন্তু আমি এই ZX এর পরিবর্তে IX লিখলাম, আর BZ হলো BZ টা হচ্ছে কি আপনার ম্যাগনেটিক ফিল্ড, তাই না? এখন দেখেন আপনার যত বেশি আপনি ভোল্টেজ দিবেন তত বেশি কিন্তু আপনি ম্যাগনেটিক ফিল্ড পাবেন। তো সেক্ষেত্রে পাবেন। আপনার এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আপনার এখানে যে VL যে এই ভোল্টেজ এটা প্রপোর্শনাল, তাই না? জি তাহলে স্যার। আমি এই BZ এর পরিবর্তে আমি কিন্তু VL লিখতে পারি। তাহলে আমি ফাইনালি পাইলাম কি BH ইজ প্রপোর্শনাল টু BL IL, অর্থাৎ এখানে যে হল ভোল্টেজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে যে এই যে ভোল্টেজ VL এবং যে কারেন্ট IL এটার গুণফলের সমানুপাতিক, অর্থাৎ আমি বলতে পারি যে VH is proportional to VL, তাই না? অর্থাৎ এখানে যে ভোল্টেজ কনজিউম করে সেটা প্রপোর্শনাল, অর্থাৎ যদি বেশি পাওয়ার কনজিউম করে তাহলে হল ভোল্টেজটা বাড়বে, আর যদি কম পাওয়ার কনজিউম করে তাহলে হল ভোল্টেজটা কমবে। অর্থাৎ কমবে। এই যে ভোল্টমিটার এটা কিন্তু আমার পাওয়ার নির্দেশ করে এই 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 অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি ইয়ে করলাম যে হল ইফেক্টটা ইউজ করে কিন্তু আমরা ভোল্টমিটার তৈরি করতে পারি, ঠিক আছে? এটা হল ইফেক্ট ভোল্টমিটার, জি স্যার। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে এখান থেকে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হলো যে ডিসক্রাইব হল ইফেক্ট ফর এ, আচ্ছা যেটা আসতে পারে যে হল ইফেক্টটা ডিসক্রাইব টু হল ইফেক্ট and show that for semiconductors the Hall effect is larger compared to metals, তখন কিন্তু আপনার এই জিনিসটা ইয়ে করে বলতে হবে যে এখানে আর যেহেতু RH এর মান is inversely proportional to n, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ দ্য চার্জ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চার্জের কনসেন্ট্রেশন কম থাকে এই জন্য সেখানে হল ইফেক্ট বেশি থাকবে, বাট ইনভার্সলি মেটালের জন্য হল ইফেক্ট কম থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর যেটা আসতে পারে যে হল ইফেক্ট ব্যবহার করে মানে how Hall effect can be implemented to measure the power, অথবা describe the mechanism or describe the working principle of the Hall effect of meter, তখন এই জিনিসগুলো কিন্তু আপনাকে বলে এই পর্যন্ত আসতে হবে যে VH is proportional to VL IL, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন প্রেজেন্ট 36 জন হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমরা থার্মাল কন্ডাকশন নিয়ে একটু কথা বলবো। একটু আগে আমরা দেখেছিলাম যে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স, তাই না? রেজিস্টিভিটি, অর্থাৎ টেম্পারেচার বাড়লে রেজিস্টিভিটি কমা বাড়া, অর্থাৎ আমার টেম্পারেচারের সাথে ইলেকট্রিক্যাল কন্ডাকশনের যে রিলেশন সেটা। আচ্ছা, এখন এই থার্মাল কন্ডাকশন কি আচ্ছা আপনারা যদি একটা লোহার কথা চিন্তা করেন, একটা লোহার এক পাশে যদি আপনার গরম করে রেখে দেন দেখবেন যে অন্য প্রান্তে খুব দ্রুত হিটটা ছড়াই গেছে, তাই না?
কিন্তু আপনি যদি মেটাল না নিয়ে অন্য কোনো কিছু চিন্তা করেন, একটা কাঠ বা একটা রাবার, এর এক পাশে আপনি গরম একটা প্রান্তে রেখে দেন, তখন কিন্তু অন্য প্রান্তে ওই হিটটা যাবে না, তাই না? আচ্ছা, এর কারণটা কি? এই যে দেখেন এখানে বলে দিয়েছে যে আসলে মেটালের ক্ষেত্রে কি হয়, মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন থাকে। এখন এই ফ্রি ইলেকট্রন যখন এর এক পাশ ইলেকট্রিসিটি দেওয়া হয় তখন এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, আহ, আবার যখন হিট দেওয়া হয় তখন এই হিটটাও কন্ডাক্ট করে। বুঝেছেন? দেখেন এই যে আমি যদি একটা মেটালের কথা চিন্তা করি, এই মেটালের এক পাশে হিট দেওয়া হচ্ছে, জি স্যার। এই যে হিট অ্যাপ্লাই করা হচ্ছে এখানে, ঠিক আছে? আমি হিট দিলাম। আচ্ছা, আর এই যে মেটালের ভিতরে ইন্টারনাল অ্যাটমিক যে ইয়াটা, সেটা এখানে দেখা যায় যে এই যে অ্যাটম গুলো এবং অ্যাটমকে ইয়া করে অনেক ইলেকট্রন, তাই না? তো যখনই হিট পাবে, হিট পেলে কি হবে, এই অ্যাটম গুলো কি তারা ভাইব্রেট করতে থাকবে। ভাইব্রেট। আচ্ছা, এখন ভাইব্রেট করলে কি হবে, যে এই যে ইলেকট্রন এগুলোর কিন্তু তখন স্ক্যাটারিং বেশি বেশি হবে, তাই না? জি স্যার। তাহলে ও কিন্তু কি, যখন ভাইব্রেট বেশি হবে ও এখানে লাগবে আবার এখানে লাগবে, তো সব ও কি হবে, ও আবার বেশি একটা একটা সাথে ধাক্কা খেয়ে এনার্জি গেইন করবে এবং ওর ডিরেকশন হবে যেদিকে কম ভাইব্রেট হয় ওইদিকে যাওয়ার, তাই না? তাহলে এইদিকে যেহেতু হিট দিয়েছে, এদিকে অ্যাটমিক ভাইব্রেশন বেশি আর এদিকে অ্যাটমিক ভাইব্রেশন কম, তাহলে কি করবে, ও আস্তে আস্তে এইখানে যে ইলেকট্রনটা এরকম করতে করতে ও ফাইনালি কি হবে, এইদিকে আসতে চাইবে, তাই না? তো এইভাবে কি হবে, যে যে প্রান্তে হিট বেশি সেখান থেকে ইলেকট্রন গুলো যে প্রান্তে হিট কম এখানে চলে আসতে থাকবে এবং এইভাবে সে স্ক্যাটার্ড হতে হতে এইভাবে সে হিট কন্ডাক্ট করবে। আচ্ছা, এখানে দেখেন কথাটা খুব সুন্দর করে লেখা বলা আছে, আমি হয়তো অত ভালোভাবে বলতে পারতেছি না। When the metal piece is heated at on end, the amplitude of atomic vibration and thus the average kinetic energy of the electron in this region increases. এখানে কি অ্যাটমিক ভাইব্রেশন বাড়বে, অ্যাটম গুলো বেশি ভাইব্রেট করবে, তো তখন কি হবে, এই ভাইব্রেশনের কারণে ইলেকট্রন গুলো বেশি এনার্জি গেইন হবে। ইলেকট্রনস গেইন এনার্জি ফ্রম অ্যাটমিক ভাইব্রেশন when the two collide, অর্থাৎ অ্যাটম গুলোর সাথে যখন ইলেকট্রন গুলো কলাইড করবে, কলিশন হবে, তখন সেখান থেকে তারা বেশি মানে অ্যাটমিক এনার্জি নেবে আর কি, ঠিক আছে? জি স্যার। By virtue of their increased random motion, these energetic electrons then transfer the energy to the colder region by colliding with atomic vibration there. Thus, electrons act as এনার্জি ক্যারিয়ার্স। energy carriers. আচ্ছা, the thermal conductivity of a material as it name implies measure the each. আচ্ছা, ওটা আমাদের দরকার নেই, আমরা এই জায়গাটা করলেই হবে যে একটা মেটালের ভিতরে কিভাবে হিট কন্ডাক্ট হয় একটা কোল্ডার একটা হট রিজিয়ন থেকে কোল্ড রিজিয়নে, তখন এই ফিগারটা দিবেন এবং এখানে যে কথাগুলো আছে এগুলো এগুলো সুন্দর করে লিখে দিবেন, বুঝেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা তো মেটালের ক্ষেত্রে আমরা জানলাম যে মেটালের ক্ষেত্রে ইলেকট্রন থাকে, ইলেকট্রন গুলো অ্যাটমের সাথে অ্যাটমের সাথে ভাইব্রেশনের কারণে সে কলাইড হয় এবং এভাবে সে কোল্ডার রিজিয়নে হিট ট্রান্সফার করে। কিন্তু আমি যদি সেমিকন্ডাক্টর বা অন্য নন মেটাল কথা চিন্তা করি, তো নন মেটালে কি ফ্রি ইলেকট্রন থাকে? না স্যার। হ্যাঁ, নন মেটালে তো ফ্রি ইলেকট্রন থাকে না, তো 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 নন মেটালে কিভাবে আপনার হিটটা কন্ডাক্ট হয়, তাই না? জি স্যার। আচ্ছা, দেখেন এই নন মেটালের ক্ষেত্রে এই যে যে অ্যাটম গুলো, ঠিক আছে, এই যে যে অ্যাটম গুলো এটা ইকুইলিব্রিয়ামে আছে। হুম। এখন আমি যখন একটা এন্ডে হিট দেব, ওই হিট পেয়ে কি ও তার নিজের পজিশন থেকে ডানে বামে কাঁপতে থাকবে, হুম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যখন সে কাঁপতে থাকবে তার ভাইব্রেশন হবে, তো এই এনার্জিটা কি, সেখান থেকে কিছু এনার্জি তার পরবর্তী অ্যাটমটা গেইন করবে, ঠিক আছে? তখন সে কিন্তু আবার ডানে বামে কাঁপতে থাকবে, কিন্তু এ যতখানি এনার্জি পাবে তার থেকে এনার্জি কম পাবে, এ একটু কম ভাইব্রেট করতে থাকবে, বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, যখন এই ভাইব্রেট করবে সে থেকে তার পরবর্তী অ্যাটম আবার একটু ভাইব্রেট করবে কিন্তু এর থেকে কম, তো এরকম করতে 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 একটা পর্যায়ে এরকম আস্তে আস্তে করে ফাইনালি দেখেন এই জায়গাটায় ভাইব্রেশন খুবই কম। তো এইভাবে কি হয় যে আপনার নন মেটাল যেগুলো সেগুলোর ক্ষেত্রে এই অ্যাটমিক ভাইব্রেশন বা ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে আস্তে আস্তে ডানে বামে কাঁপতে কাঁপতে যে কোল্ড রিজন সেখানে অল্প কিছু এনার্জি ট্রান্সফার হয়। তো এই জন্য কি হয়, নন মেটাল আমি বলেছিলাম একটা কাঠ বা একটা রাবার, এই এক এন্ডে যদি আপনি
হিট দেন, অন্য এন্ডে কিন্তু ওইভাবে হিট পৌঁছে না। কারণ কি, এখানে তো টেম্পারেচার হিট ক্যারি করার জন্য ফ্রি ইলেকট্রন নাই, ওই অ্যাটম গুলোই নিজেরা ল্যাটিস ভাইব্রেশনের সাহায্যে যতখানি হিট এই রিজনে আপনার দিতে পারে। তো এই জন্য আস্তে আস্তে এখানে এই অ্যাটমটা ভাইব্রেট সবচেয়ে বেশি করবে, এই অ্যাটমটা তার থেকে কম, এবং করতে 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 আস্তে আস্তে এই অ্যাটম পর্যন্ত ভাইব্রেশন অল্প। তো এই কারণে এই পজিশনে আপনার হিট কন্ডাক্টিভিটিটাও কম, তাই না? তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স অফ হিট কন্ডাকশন বিটুইন metal and non-metal. In case of metal, there are lots of free electrons, and when one end is heated for metal, the atomic vibrations and the electrons gain kinetic energy from the atomic vibrations, and then transfer heat from the hot region to the cold region. এখানে কথাগুলো খুব সুন্দর করে বলা আছে। But what happens when it's the case of non-metal? There are no free electrons. Then the atoms transfer the heat through lattice vibration to the cold region, and that's why for non-metal the conduction of of heat is very low. ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে যে কথাটা একটু পড়ি, non-metals do not have any free electrons inside the crystal to transfer thermal energy from hot to cold regions of the material. In non-materials, the energy transfer involves lattice vibration, that is atomic vibration of the crystal. We know that we can view the atoms and bonds in a crystal as balls connected together through spring as shown for on chain of atoms. As you know from kinetic molecular theory, the atoms would be vibrating and the average vibrational kinetic energy would be proportional to the temperature. Intuitively, when we hit on end of a crystal, we set up large amplitude atomic vibration at its hot end. The spring could couple the vibration to neighboring atoms and thus allow large amplitude vibration to propagate as a vibrational load to the polar regions of the crystal. The efficiency of heat transfer depends not only on the efficiency of coupling between the atoms and hence on the nature of interatomic bonding, but also on how vibrational waves propagate in crystal and how they are scattered by crystal imperfections and by interaction with other vibrational waves. আচ্ছা, এই পর্যন্ত লিখলে হবে, পরে আর দরকার নেই। আচ্ছা স্যার। ঠিক আছে? এখানে যেটা বলছে যে শুধুমাত্র যে তাদের ইন্টারঅ্যাটমিক বন্ডের উপর ডিপেন্ড করে। ইন্টারঅ্যাটমিক বন্ডের কারণে কি হয়, যদি বন্ডগুলো বেশি শক্তিশালী হয় তারা কিন্তু বেশি ভাইব্রেট করতে পারবে না, তাই না? আবার যদি আপনার এর ভিতরে ইমপিউরিটি থাকে তাহলে ভাইব্রেট করার সময় ইমপিউরিটির সাথে স্ক্যাটার্ড হবে, তাহলে ওই পরিমাণ ভাইব্রেশন সে দিতে পারবে না। এরকম বিভিন্ন কারণে আপনার ভাইব্রেশন গুলো প্রভাবিত হয়। ঠিক আছে? তাহলে এই কথাগুলো একটু লেখেন আর কি। তাহলে এখানে কোশ্চেন কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে যে ডিসক্রাইব how heat is transferred or how there is the conduction of thermal conduction in metal and in non-metals. তখন এই কথাগুলো এভাবে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আচ্ছা, আর হল ইফেক্টিং সেমিকন্ডাক্টরস, এটা একটু কঠিন, আমি গতবার ক্লাসে পড়াইছিলাম, বুঝেছেন? আপনাদের আমি একটু দেখাচ্ছি, তবে এটা আপনাদের অত পড়া লাগবে না, এটা বাদ দিয়ে দিয়েছে এইবারে, যেহেতু এবারে আপনাদের ক্লাস তো রেগুলার হচ্ছে না, অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তো যাই হোক, আমি একটু জাস্ট বলবো, সেটা হলো কি, মেটালের ক্ষেত্রে কি হয় বা ইসের ক্ষেত্রে কি হয়, যে হিট ক্যারিয়ার থাকে শুধুমাত্র আপনার ইলেকট্রন, তাই না? কিন্তু আমি যদি সেমিকন্ডাক্টর ডোপ সেমিকন্ডাক্টরের কথা চিন্তা করি, সেমিকন্ডাক্টর ডোপ হলে কি হয় বলে তো, সেখানে পজিটিভ চার্জ ইলেকট্রনও থাকে, সরি নেগেটিভ চার্জ ইলেকট্রনও থাকে, আর পজিটিভ চার্জ হোল গুলো থাকে, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হয়, যে আপনার শুধুমাত্র যে ইলেকট্রন গুলো যে আপনার কারেন্ট ফ্লো করে, ইলেকট্রনের কারণে যে কন্ডাক্টিভিটি হয় তা না, সেখানে হোল গুলো থাকে, তাই না? তাহলে আমি যদি একটা সেমিকন্ডাক্টরের কথা চিন্তা করি, তাহলে সেমিকন্ডাক্টর কিন্তু আমার দুই ধরনের চার্জ নিয়ে কাজ করতে হবে, তাই না? সেটা হচ্ছে পজিটিভ চার্জ হোল আর নেগেটিভ চার্জ ইলেকট্রন। তাহলে এখানে কি হয়, ইকুয়েশন গুলো আপনার সবসময় দুইটার জন্য করতে হবে, একটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে হোলের জন্য আর একটা হচ্ছে ইলেকট্রনের জন্য। তো আপনার মেইন থিমটা একই, কিন্তু আপনার ইকুয়েশন গুলো বা ম্যাথমেটিক্যাল যে গুলো, এটা আপনার ইসের জন্য, সেমিকন্ডাক্টরের জন্য কিছুটা কঠিন, কারণ এই দুইটাকে কম্বাইন করে দেখেন, এই যে এফ এইচ এটা হচ্ছে হোলের জন্য, বুঝেছেন? আর এফ ই এটা হচ্ছে ইলেকট্রনের জন্য। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন এইভাবে করে আমি ফাইনালি দেখেন এখানে কিন্তু হল কোএফিসিয়েন্টের মান আসছে আর এইচ ইকুয়াল টু, অনেক কঠিন,
একটা ফর্মুলা p মাইনাস n b স্কয়ার e ইনটু p প্লাস n b হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এই p টা সম্ভবত হোলের কনসেন্ট্রেশন আর n টা হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, যদি আমার মানে আগে পড়াইছিলাম তো, তো এখানে আসলে দুইটার কনসেন্ট্রেশনটাই জরুরি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই ফিল্ডটা হলো কি এই ডিরেকশনে দিয়েছে, তাই না? তো ওখানে কিন্তু আপনার টোটাল সিপারেশনটা ওরকম আসবে না, কিন্তু যেহেতু এখানে ওখানে যেমন এখানে যেরকম ছিল উপরের দিকে সবই পজিটিভ আর নিচের দিকে সবই নেগেটিভ, তাই না? জি স্যার। এই যে উপরের দিকে সবই পজিটিভ, নিচের দিকে সবই নেগেটিভ, কিন্তু এখানে এটা ওভাবে আসবে না, কারণ এটা কিন্তু সেমিকন্ডাক্টর ড্রপিং থাকে, এই জন্য দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, এবং দ্যাটস ওয়াই এটার ইকুয়েশন গুলো একটু ডিফিকাল্ট, এবং টোটাল বিষয়টাও রিয়েলাইজেশনটাও একটু ডিফিকাল্ট, তাই না? ঠিক আছে, এবং ওখানে দেখেন আমরা শুধুমাত্র একটা চার্জ নিয়ে কথা বলেছিলাম, হ্যাঁ স্যার। ওখানে মেইনলি চার্জ ক্যারিয়ার ছিল ইলেকট্রন আর কি, আর যেখানে ইলেকট্রন ঘাটতি ওটাকে পজিটিভ ধরে নেওয়া হয়েছিল, এইরকম বিষয়টা আর কি অনেকটা। এই যে জাস্ট ইলেকট্রনের উপরে যে লরেন্স ফোর্সটা, আর এখানে দেখেন এই যে এখানে কিছু কথা বলেছে ইলেকট্রন এবং হোল, এই যে হোল ইলেকট্রন এগুলো নিয়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে এটা হচ্ছে ইলেকট্রনের জন্য, দেখেছেন? জি স্যার। এই যে এটা হচ্ছে ইলেকট্রনের জন্য লরেন্স ফোর্সটা, আর এটা কিন্তু হোলের জন্য, দেখছেন? হোলের জন্য। জি স্যার। হোলের জন্য, প্রোটন না, প্রোটন তো আপনার নিউক্লিয়াসে থাকে, ওটা মুভ করতে পারে না, ঠিক আছে? জি তো এই স্যার। জন্য এই টোটাল ইয়াগুলো একটু এক্সপ্রেশন গুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা, এখানে এম বাইপোলার, ইউনিপোলার আর বাইপোলার, ঠিক আছে? ইউনিপোলার মানে কি, সেখানে জাস্ট ক্যারিয়ার থাকবে একটা, আর বাইপোলার মানে সেখানে দুইটা ক্যারিয়ার থাকবে, হোল ইলেকট্রন দুইটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে সেটাই বলেছে সম্ভবত, হল ইফেক্ট ইজ সিম্পল ওয়্যার বোথ নেগেটিভ এন্ড পজিটিভ চার্জ ক্যারিয়ার্স। আচ্ছা, এটা ওই বায়োপোলার ট্রান্সপোর্টের জন্য, অর্থাৎ ইলেকট্রন এবং হোল যখন দুইটাই থাকবে, তখন সেক্ষেত্রে আপনার হল ইফেক্টটা এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাথে ইয়া করা হয়েছে, ঠিক আছে? এটা আমি একটু দেখাইলাম আর কি, কিন্তু এটা একটু কঠিন, আমি গতবার পড়াইছিলাম, এবার আপনাদের আর পড়াতে চাচ্ছি না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা আপনাদের চ্যাপ্টার 2 শেষ হলো, চ্যাপ্টার 3 কি আজকে শুরু করব? স্যার এই মিটিং 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, যদি কালকে শেষ থেকে হয়ে যায় তাহলে স্যার হচ্ছে কালকে মানে আবার স্যার জয়েন হবেন সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কালকে চ্যাপ্টার থেকে। 3 কালকে থেকে শুরু করি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। সবাই ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।